প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ দৃশ্যমান জগতে সেটির প্রয়োগ না দেখতে পেলে সেই ফর্মুলাতে কোনো মানে আমরা খুঁজে পাই না, সেটি মিনিংলেস হয়ে যায়। ঠিক সেরকমই যদি নিউটনস ফর্মুলাতে থ্রি লস অফ নিউটনস সেগুলির যদি বাস্তব জগতে অ্যাপ্লিকেশন না দেখতে পাও, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে নিউটনের ফর্মুলাগুলিও মিনিংলেস। কিন্তু নিউটনের ফর্মুলা আজের পর থেকে তুমি বুঝবে সব জায়গাতেই ইউজ হয়ে এসেছে এবং হবেই। মানে ব্যাপারটা এরকম নয় কিন্তু যে নিউটনের ফর্মুলা আছে বলে আমাদের জগৎ চলছে। নিউটন আমাদের জগৎ চলছে তার কারণকে ব্যাখ্যা করেছিলেন, সেই কারণেই সেগুলি সমস্ত জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, মানে ব্যাখ্যা করতে অ্যাপ্লাই হচ্ছে। ওই ফর্মুলা দিয়ে জগৎ চলছে এমন ব্যাপার নয়, ফর্মুলা দিয়ে বলতে পারছি কেন চলছে। ঠিক, তো প্রথম সূত্রের প্রয়োগ আমরা আজকে সাইকেল চালানোর মতো সাধারণ ঘটনা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমাদের স্পেস যে স্যাটেলাইটে পূর্ণ, বিভিন্ন স্যাটেলাইট আমাদের বিভিন্ন কক্ষপথে ঘুরছে পৃথিবীর, সেগুলি কেন স্পেসে যেতে পারে, একটি রকেটই কেন বা স্পেসে পৌঁছতে পারে, সেগুলি সমস্ত কিছুই ব্যাখ্যা করতে পারি আমরা জাস্ট নিউটনের ফর্মুলা ইউজ করে। এক্ষেত্রে এটি সিম্পল বলে মনে হলেও কখনো কি ভেবে দেখার চেষ্টা করেছি আমরা যে একটি সাইকেল যে চলে সেক্ষেত্রেও নিউটনের তিনটি সূত্রের প্রয়োগ হতে পারে, মানে হবেই। নিউটনের ফর্মুলা সব জায়গাতেই প্রয়োগ তুমি দেখতে পাবে যদি তোমার দেখার দৃষ্টিভঙ্গি থেকে থাকে। তাই বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট লতে চলে আসি। হ্যাশট্যাগ ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলে? এটিকে অনেকে আবার ল অফ ইনার্সিয়াও বলে থাকে, যেটি ইনার্সিয়া সম্বন্ধে আমাদের ধারণা দেয়। আমি আগের দিন বলেছিলাম নিউটনের ফার্স্ট ল থেকে আমরা ইনার্সিয়াল ফ্রেম সম্বন্ধে জানতে পারি। আজকে বলছি ইনার্সিয়া সম্বন্ধে জানতে পারি, বস্তুর জড়তা। এটিকে বাংলায় জড়তা বলে। যে বস্তুর মাস যত বেশি তার জড়তা তত বেশি হয়। মানে জড়তা এমন একটি কোয়ান্টিটি যেটি ডিপেন্ড করে কোনো বস্তুর মাসের ওপর। এক্ষেত্রে দেখো মাস অফ সাইকেল, মানে যে সাইকেলটির কথা আমরা আজকে বলবো, সে সাইকেলটির মাস আমরা ধরে নিয়েছি। মাসকে সাধারণত স্মল এম বা ক্যাপিটাল এম দিয়ে আমরা চিহ্নিত করে থাকি। মানে সবসময় মাস না লিখে সেটিকে আমরা এই এম দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। মানে MASS প্রত্যেকটি অক্ষরের জাস্ট ফার্স্ট ক্যাপিটাল এমটি নিলে পর আমরা সেটিকে বলতে পারি যে ওটি মাস রিপ্রেজেন্ট করছে ফিজিক্সে। মানে শর্টকাট তো সকলেই চাই। এবং সাইকেলের মাস সেটি বোঝানোর জন্য আমরা ওই স্মল এম এর সাফিক্সে সি দিয়ে দিয়েছি। সাফিক্সে সি দিয়ে দেওয়ার কারণে এটি মাস বোঝাচ্ছে কিন্তু সাইকেলের বোঝাচ্ছে। এক্ষেত্রে সাফিক্সে এইচ দিয়ে দেওয়ার কারণে এটি মাস বোঝাচ্ছে কিন্তু হিউম্যানের বোঝাচ্ছে। এভাবে ছোট্ট করতে পারি ব্যাপারগুলিকে। তাই এরপর প্রত্যেকবার মাস অফ সাইকেল এত বড় না লিখে জাস্ট স্মল এম সি বা ক্যাপিটাল এম সি তুমি যা ইচ্ছে দিতে পারো। এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। ইচ্ছে করলে তোমার মাস তো, তাই তোমার নামের প্রথম অক্ষর আমার ক্ষেত্রে যেমন পি আর স্মল এম পি, মানে এটি বোঝাবে মাস অফ আমার নাম, আমার যে মাস সেটি রিপ্রেজেন্ট করবে। ঠিক সেভাবে ইচ্ছে করলে ওই ব্যক্তিটি তার নামের প্রথম অক্ষরটিকে সাফিক্সে দিয়েও তার মাসকে রিপ্রেজেন্ট করতে পারতো। সাইকেলটির সি দিয়েছি, রিপ্রেজেন্ট করছে সাইকেলটির মাস। এই মাসই কিন্তু বস্তুর জড়তাকে ডিফাইন করে। মানে এই স্মল এম এবং ক্যাপিটাল এম দুটির যোগ যদি
এই স্মল এম সি, স্মল এম এইচ, টোটাল যে মাস, টোটাল সিস্টেমের মাস ক্যাপিটাল এম বলে ডিফাইন করলাম। এবং এই টোটাল এম যত বেশি হবে, মানে এই ব্যক্তিটি যদি আবার ব্যাগ নিয়ে থাকে, ব্যাগ নিয়ে থাকে তার কাঁধে, সেক্ষেত্রে ওই ব্যাগের যে ভর সেটিও অ্যাড হয়ে যাবে, সেই কারণে মাস ইনক্রিজ হবে। সো মাস যদি ইনক্রিজ হয়, ওই সিস্টেমের জড়তা তত ইনক্রিজ হবে। জড়তা ইনক্রিজ হলে পর তাকে নড়ানো কঠিন। ইনার্শিয়াল ফ্রেম সম্বন্ধে ধারণা দিয়েছি। ইনার্শিয়াল ফ্রেম কি? যেখানে, যে ফ্রেমে কোনো স্থির বস্তু চিরকালই স্থির ও গতিশীল বস্তু চিরকালই সমবেগে সরলরেখায় গতিশীল হয়। আমি সাইকেলটিকেও এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। অর্থাৎ এটি যদি আমাদের কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিস হয়, এটি আমাদের এক্স অ্যাক্সিস হয়ে গেল, এই সাইকেলটির যে অবস্থান ওই কোঅর্ডিনেট সিস্টেমে, সেটি আমি এখন আঁকার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এটি এক্স অ্যাক্সিস বরাবর এখানে কাট করছে সাইকেলটি, এই পজিশনে। সেই যেখানে কাট করছে সেটিকে ভালোভাবে বোঝানোর জন্য একটি ব্ল্যাক কালার দিয়ে সেটিকে চিহ্নিত করলাম। এরপর, দেখো, আমি এই কোঅর্ডিনেট সিস্টেমটিকে নাম দিয়ে দেবো। এটির নাম দিয়ে দিলাম ভার্টিক্যালি যে অ্যাক্সিস সেটিকে ওয়াই, স্মল ওয়াই, এবং হরিজন্টাল যে অ্যাক্সিস সেটিকে এই, যে এটিকে স্মল এক্স নাম দিয়ে দিলাম। মানে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস আমরা যে বডিটি ইউজ করছি সেটি টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনালে থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস আঁকা সম্ভব। এইভাবে সম্ভব। তুমি এটিকে এক্স অ্যাক্সিস বলতে পারো, এটিকে ওয়াই অ্যাক্সিস বলতে পারো, এবং এটিকে জেড অ্যাক্সিস বলতে পারো। অ্যাক্সিস বা কোঅর্ডিনেট সিস্টেম কি? একটি ফ্রেম বা একটি অবজারভার, মানে একজন ব্যক্তি যেটি কিনা অবজার্ভ করবে কি হচ্ছে ওই ফ্রেমে। সো যদি আমরা এক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল তো প্রয়োজন হচ্ছে না। সাইকেল কেবলমাত্র একটি রোডে আমরা জাস্ট এক সাইড থেকে দেখছি, মানে সাইকেলটির অবস্থান এখন এখানে, এখান থেকে, কিছুক্ষণ পর সাইকেলটির একটি পরিবর্তন হবে অবস্থানের, সেটি আমরা বোঝানোর জন্য জাস্ট টু ডাইমেনশনাল দিয়েই কাজ করে নিতে পারি। অর্থাৎ সাইকেলটির একটি দূরত্ব থাকবে, সেই দূরত্বটিকে যদি আমরা একটি পয়েন্ট ধরে নিই, মানে এই শেষ প্রান্ত ও প্রথম প্রান্তের মিডিলে একটি পয়েন্ট নিয়ে নিলাম, যদি সাইকেলটি এখানে রয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইকেলটির যে, মানে মাসের যে কেন্দ্র, সেটিকে আমরা একটি বিন্দু দিয়ে বোঝাতে পারি, এবং সেটিকে আমরা বলতে পারি যে এখানে সাইকেলটি রয়েছে। বা সাইকেলটি ছোট করে যদি আমরা দেখি, সেক্ষেত্রে সাইকেলটি এখানে রয়েছে, এবং এখান থেকে অবস্থানের পরিবর্তন হবে সাইকেলটির। কখন হবে? যদি সাইকেলটির ওপর প্রযুক্ত বলের পরিবর্তন হয়। কোনো রকম বল যদি অ্যাপ্লাই না করা হয়, সেক্ষেত্রে সাইকেলটি এই পয়েন্টেই থাকবে, না ডান দিকে যাবে না বাম দিকে যাবে, কোনো দিকে তার স্থানের পরিবর্তন হবে না। আর এক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর তো কোনো পরিবর্তন হচ্ছে না, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এই অপরের দিকে, অপরের ভার্টিক্যাল যে অ্যাক্সিস, অপরের দিক অর্থাৎ ভার্টিক্যাল, সেটিকে আমরা ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটিও কিন্তু কোনো রকম মুভমেন্ট সেদিকেও দেখা যাচ্ছে না। তাই এই কোঅর্ডিনেট সিস্টেম, কে আমরা ইনার্শিয়াল ফ্রেম বলতে পারবো। কেন বলছি? কারণ এক্ষেত্রে সাইকেলের ওপর কোনো রকম ফোর্স ক্রিয়েট না করলে সাইকেলের কোনো মুভমেন্ট হচ্ছে না। তাই সেই ফ্রেমটিকে এই ওয়াই অ্যাক্সিস ও এক্স অ্যাক্সিস নিয়ে যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটিকে আমরা কি বলছি? সেটিকে ইনার্শিয়াল ফ্রেম বলছি। যে ফ্রেমে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না করলে বস্তুটি কোনোভাবেই নড়ে না, তার অ্যাক্সেলারেশন হয় না, সেই ফ্রেমগুলিকে ইনার্শিয়াল ফ্রেম বলে। এক্ষেত্রে এই ফ্রেমটি ইনার্শিয়াল ফ্রেম, কারণ এক্ষেত্রে সাইকেলটি মুভ করবে না যদি সাইকেলে কোনোভাবে বল প্রয়োগ না করা হয়। তাই প্রথম সূত্র থেকে ইনার্শিয়াল ফ্রেম সম্বন্ধে জানা যায়। যদি ইনার্শিয়াল ফ্রেম হয়, সেই ফ্রেমে কোনো বস্তুর অ্যাক্সেলারেশন কত হবে সে সম্বন্ধে জানা যায় সেকেন্ড ল থেকে, দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের সেকেন্ড ফর্মুলা থেকে। সো প্রথম সূত্রের প্রয়োগ আমরা করলাম এবং বললাম যে জড়তার কারণে সাইকেলটি স্থির থাকবে,
কারণ মাস রয়েছে উভয়েরই কিছু ব্যক্তি ও সাইকেল, সেই কারণে সেটি স্থির থাকতে চাইবে, যেহেতু আমরা ইনারশিয়াল ফ্রেমে রয়েছি। তাই সাইকেল ও ব্যক্তি কোনোভাবেই এগোবে না। আর এক্ষেত্রেই আমাদের ফ্রেম যদি হয় সাম আদার প্ল্যানেট, মানে পৃথিবীর বাইরে তুমি চন্দ্রে গিয়ে পর সেখান থেকে অবজারভেশন করছো, সেক্ষেত্রে তোমার সাইকেলটি যেহেতু পৃথিবীর সারফেসে রয়েছে, সাইকেলটি রয়েছে পৃথিবীর সারফেসে, এরপর এই সাইকেলটি পৃথিবীর সারফেসে থাকার কারণে যদি মানে চন্দ্রমা থেকে মেজার করা হয় যে সাইকেলটির কোনো মোশন আছে কিনা, সেক্ষেত্রে কি পাবে, যেহেতু এই চন্দ্রমা রোটেট করছে পৃথিবীর চারদিকে, কিন্তু যেহেতু তোমার ফ্রেমকে তুমি চন্দ্রমাতে নিয়ে নিয়েছো, সেক্ষেত্রে তুমি কি দেখতে পাবে যে পৃথিবী রোটেট করছে তোমার চারদিকে, মানে চন্দ্রমার চারদিকে পৃথিবী রোটেট করছে। তাই এই সাইকেলটিও রোটেট করবে, সাইকেলটি স্থির থাকলে পরেও সাইকেলটি এখানে একটি গাছের রেসপেক্টে স্থির রয়েছে, কিন্তু এই পৃথিবী রোটেট করছে বলে কি দেখবে যে সাইকেলটি পৃথিবীর সঙ্গে রোটেট করছে। এক্ষেত্রে চন্দ্রমা ও পৃথিবীর রিলেটিভ মোশন মানে দেখে মনে হতেই পারে রিলেটিভ মোশনের সাহায্যে যে একটি খুব তাড়াতাড়ি ঘুরছে আর অন্যটি কম তাড়াতাড়ি ঘুরছে, মানে একটির ওপর প্রযুক্ত বল কম, অপরটির ওপর বেশি। অর্থাৎ একটি মাস যদি পৃথিবীর কেন্দ্র করে ঘোরে মহাকাশে, সেক্ষেত্রে কি মনে হতে পারে যে ইকুয়াল এবং অপোজিট ফোর্স, এই ব্যাপারটি মিথ্যা। কারণ এই যে স্মল অবজেক্ট কি একটি বড় অবজেক্টের ওপর সেম ফোর্স অ্যাপ্লাই করতে পারে, মানে ফোর্স কি ইকুয়াল হয়? দেখে মনে হতে পারে না, কারণ ছোট্ট বস্তুটিকে নিজের দিকে খুব জোর টানবে এবং বড় বস্তুটিকে অতটা টানতে পারবে না। তাই ইফেক্ট দেখে মনে হয় যে অবজারভেশন সেটি দেখে মনে হতে পারে যে বড় বস্তুর দ্বারা ছোট বস্তুর ওপর প্রযুক্ত বল সেটি কিন্তু বেশি, কিন্তু ছোট বস্তুর ওপর মানে ছোট বস্তুর দ্বারা বড় বস্তুর ওপর প্রযুক্ত বল কম, সেটি মনে হতে পারে। মানে এটি যদি ক্যাপিটাল এম হয়, এটি স্মল এম, সেক্ষেত্রে ফোর্স অন ক্যাপিটাল এম ডিউ টু স্মল এম সেটি মনে হতে পারে ছোট, কার তুলনায়? এই তুলনায় ফোর্স অন স্মল এম ডিউ টু ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম এর জন্য ক্যাপিটাল এম এর জন্য ছোট্ট মাসের ওপর প্রযুক্ত বল বেশি মনে হতে পারে তার উল্টোটির তুলনায়। তাই নিউটনের থার্ড সূত্র কিন্তু ভুল বলে মনে হতে পারে। এই কনসেপ্টটি অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কিভাবে সাইকেলটির স্থির থাকার ঘটনাকে ব্যাখ্যা করব, সেটি ইনার্শিয়াল ফ্রেম এটি ভেবে পর কাজ করলে আমরা দেখব ইনার্শিয়াল ফ্রেমে কোনোভাবেই কোনো কিছুর মুভমেন্ট হয় না যতক্ষণ না পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স তার উপর অ্যাপ্লাই করা হয়। তাই প্রথম সূত্র থেকে আমরা পেয়ে গেলাম কেন একটি ব্যক্তি তার সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকলে সেটি সবসময় দাঁড়িয়েই থাকে, এগোয় না। এটিকে একটি ফুটবলের ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে পারি। মানে এই কোঅর্ডিনেট সিস্টেমে যদি এখানে একটি ফুটবল থেকে থাকে, সেই ফুটবলটিকে কোনোভাবে বল প্রয়োগ না করলে সেই ফুটবলটি এখানেই থেকে যায়। মানে বাতাস দিলে পর আবার সেটি নড়ে, সেক্ষেত্রে বাতাস তার ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করে বলে সেটি নড়ে। কোনোভাবে যদি বাতাস না চলে, মানে টোটালি ভ্যাকিউম থাকে, সেক্ষেত্রে কিন্তু ফুটবলটি ওইখানেই স্থির থাকবে, সেটি নড়বার নয়। এই ফুটবলটির এই পয়েন্টে যে পজিশন, মানে এই অরিজিনকে সবসময় তো আমরা 0,0 দিয়ে রিপ্রেজেন্ট করে আসছি, 0,0। তাই 0,0 থেকে যে ডিস্টেন্স এক্স অ্যাক্সিস বরাবর সেটিকে যদি আমরা x0 বললাম, মানে এই যে দূরত্ব সেটিকে x0, মানে হতে পারে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 10 কিলোমিটার। তাই এক্ষেত্রে এখানে যে গোল পোস্ট সেটিকে আমরা অরিজিনে ধরে নিলাম। আমাদের সুবিধার জন্য আমরা যে কোনো কিছুকেই যেখানে নিতে পারি, যেখানে খুশি অরিজিন নিতে পারি, যে কোনো ধরনের কোঅর্ডিনেট সিস্টেম নিতে পারি। এটি তো হয়ে গেল কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তুমি পোলার কোঅর্ডিনেটও নিতে পারতে, অর্থাৎ যেখানে আমাদের কেবলমাত্র এই অ্যাঙ্গেল থিটা আর এই পজিশন, মানে এই অরিজিন থেকে যে ডিস্টেন্স সেটি আর রেডিয়াস সেটি নিয়ে কনসিডার করলে আমরা খুব জটিল বিষয়
মানে প্যান্ডুলামের মোশন নির্ণয় করার জন্য আমাদের আর থিটা কোঅর্ডিনেটের সিস্টেম প্রয়োজন হয়, বা আমাদের পোলার কোঅর্ডিনেট প্রয়োজন হয়। তা বিভিন্ন কোঅর্ডিনেট তুমি বিভিন্ন স্থানে ব্যবহার করবে, এগুলি সময়ের সঙ্গে সঙ্গে তোমার কাছে পরিচিত হবে। আজকের বিষয় আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়েই কাজ চালাবো, এবং সেটি দিয়ে ব্যাখ্যা করে দেব কিভাবে স্থির বস্তু একটি ইনার্শিয়াল ফ্রেমে স্থির থাকে ও গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল থাকে। এটি যদি অরিজিন হয় এবং ফুটবলটির অবস্থান এটি হয়, সেক্ষেত্রে ফুটবলটি সবসময় এখানেই থেকে যাবে। তার উপর বল প্রয়োগ করলে সেটি অরিজিনের সামনে আসতে পারে, বা যদি উল্টো দিকে বল প্রয়োগ করা হয় তাহলে সেটি অরিজিন থেকে দূরে চলে যেতে পারে, বা অপরের দিকে বল প্রয়োগ করলে সেটি ওয়াই অ্যাক্সিস বরাবরও একটি মোশন তুমি পেতে পারো। অর্থাৎ এই যে পজিশন ফুটবলটির, সেটির পজিশন যদি আমরা বলি x0, এবং ওয়াই অ্যাক্সিসে কোনো ভ্যালু নেই, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তো জিরো পজিশনে রয়েছে, এটি 0,0, সেক্ষেত্রে এটিকে আমরা বলতে পারি x0,0 কোঅর্ডিনেট। বল প্রয়োগ করলে ফুটবলটাকে যদি এখানে আনা হয়, সেক্ষেত্রে এই কোঅর্ডিনেটের ভ্যালু কি হবে, y0, মানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর যেটিকে কাট করবে, এখানে কাট করছে, তাই এটিকে y0 বলবো। তাই y0 ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু হয়ে গেল, মানে পৃথিবী থেকে কিছুটা উপরে রইল বলটি, এবং সেই পয়েন্টটিকে আমরা বলবো x0, y0। এইভাবে কোঅর্ডিনেটের ভ্যালু চেঞ্জ হয় যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি। এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তবেই সেটি নড়ছে। ফোর্স অ্যাপ্লাই না করেও যদি নড়ে, তবে জানবে তুমি যে ওয়াই এক্স ফ্রেমটি নিয়েছো সেটি নন ইনার্শিয়াল ফ্রেম। মানে সেক্ষেত্রে বস্তুর মোশনকে ব্যাখ্যা করার জন্য বা স্থান পরিবর্তনকে ব্যাখ্যা করার জন্য তোমাকে সুডো ফোর্সের কনসেপ্ট টেনে আনতে হবে, তাই সেগুলিকে নন ইনার্শিয়াল ফ্রেম বলবো। আর যে ফ্রেমে তোমাকে কোনো রকম কোনো সুডো ফোর্স আনতে হবে না, সেই ফ্রেমগুলিকে জানবে যে সেগুলি নন ইনার্শিয়াল ফ্রেম। তাই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারলাম, যে ইনার্শিয়াল ফ্রেম কোনগুলি। আবার বলে দিই, নিউটনের ফার্স্ট ল কি বলে। নিউটনের ফার্স্ট ল বলে, যদি ফোর্স ভেক্টর 0 হয়, সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ভেক্টর এটিও 0 হবে। তাই আমরা দেখলাম যদি ফোর্স না অ্যাপ্লাই করি সেক্ষেত্রে বস্তুর অ্যাক্সেলারেশন হচ্ছে না, তাই সেই ফ্রেমগুলিকে আমরা ইনার্শিয়াল ফ্রেম বললাম। অনেকে এটি ভুল ভেবে থাকে সাধারণত, যে ফার্স্ট ল থেকেই আমরা ফোর্সের ম্যাগনিটিউড পেয়ে যাই, ফোর্স 0 কখন, অ্যাক্সেলারেশন 0 হলে ফোর্স 0। কিন্তু না, অ্যাক্সেলারেশনের পরিমাণ আমরা ফার্স্ট ল থেকে কোনোভাবেই জানতে পারি না। ফার্স্ট ল থেকে এইটুকুই জানতে পারি যে ইনার্শিয়াল ফ্রেম কি এবং জড়তা কি। জড়তা হচ্ছে বস্তুর মাস, যে বস্তুর মাস তত বেশি, তার অ্যাক্সেলারেশন ইনক্রিজ করার জন্য, তাকে মোশনে আনার জন্য ফোর্স তত বেশি দিতে হবে। যার মাস কম তাকে কম ফোর্স দিলেই সেটি মুভ করবে। ফার্স্ট ল থেকে এটুকুই জানা যায় ইনার্শিয়াল ফ্রেম ও নন ইনার্শিয়াল ফ্রেম কি। তো প্রথম সূত্রের প্রয়োগে দেখো আমি বললাম বস্তুর মাস রয়েছে ক্যাপিটাল এম, সেই ক্যাপিটাল এম মাসের জন্য বস্তুটির জড়তা রয়েছে। সেই জড়তার কারণে এই সাইকেল ও হিউম্যান টোটাল সিস্টেম কিন্তু মুভ করার নয়। সাইকেলের ওপর কোনো রকম বল প্রযুক্ত হচ্ছে না, ব্যক্তির ওপর কোনো রকম বল প্রযুক্ত হচ্ছে না, তাই টোটাল যে এম সেটি এই কোঅর্ডিনেট সিস্টেমে এক স্থানে স্থির থাকবে। অর্থাৎ এটির পজিশন যদি এখানে হয় এই সময়, এবং আগের চাকার পজিশন এখানে, তো এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটি ফিক্স থাকবে, না এদিকে ইনক্রিজ হবে না বাম দিকে ইনক্রিজ হবে। তাই এই ফ্রেমটি ইনার্শিয়াল ফ্রেম, এবং সাইকেলটি ইনার্শিয়াল ফ্রেমে থাকার কারণে ওই ব্যক্তি ও সাইকেল কোনোভাবেই মুভ করছে না। আমরা বললাম যে যদি অবজারভেশনটি আমরা স্পেস থেকে করতাম, সেক্ষেত্রে পৃথিবী কিন্তু মুভ করত, এবং সেক্ষেত্রে আমরা ইনার্শিয়াল ফ্রেমে থাকতাম না। মানে স্পেসের রেসপেক্টে, স্পেসে কোনো অবজারভারের রেসপেক্টে সেই পৃথিবী কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম হয়ে যেত, এবং সেক্ষেত্রে পৃথিবীতে থাকা সাইকেলটি এই পৃথিবীর যে অ্যাক্সিস, যে কক্ষপথে পৃথিবী মুভ করে, তার কক্ষপথ অনুযায়ী সাইকেলটিও মুভ করত। তাই সাইকেলটিকে মোশনে দেখতে পারতাম আমরা,
মানে আমরা তো দেখতাম পৃথিবীর ওপর কেউ বল প্রয়োগ করছে না, কিন্তু সাইকেলের ওপরও কেউ বল প্রয়োগ করছে না, সাইকেল ও পৃথিবী মুভ করছে। কেন মুভ করছে? কারণ সেক্ষেত্রে ফ্রেমটি আর ইনার্শিয়াল নেই। ফ্রেমটি ইনার্শিয়াল থাকলে পরেই এইটি ভ্যালিড হবে। এই যে ব্যাপার, ফোর্স জিরো তো অ্যাক্সেলারেশন জিরো, মানে ফোর্স ছাড়া কোনোভাবেই মোশন তুমি দেখতে পাবে না, স্থানের পরিবর্তন হবে না। সেই ব্যাপারটি ইনার্শিয়াল ফ্রেমের জন্যই প্রযুক্ত। ইনার্শিয়াল ফ্রেমের ধারণাই এইভাবে আসে, যদি ফোর্স জিরো হয় অ্যাক্সেলারেশন জিরো হবে। অ্যাক্সেলারেশন ফোর্সের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট সেটি বোঝানোর জন্য আমি সাধারণভাবে বলতে পারি যে খুব ক্ষুদ্র ডিস্টেন্স গুলিকে যদি ভাগ করা হয়, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডিস্টেন্সে যদি ভাগ করি, কোঅর্ডিনেট সিস্টেমের যে ডিস্টেন্স বললাম, এই ডিস্টেন্সটি ধরে নাও x0। x0 যদি খুব জিরো হয়, মানে স্থানের পরিবর্তন খুব ক্ষুদ্র হয়, x0 ধরে নাও টেন্ডস টু dt, স্মল ডি এক্স বা স্মল ডি টি, সেগুলি রিপ্রেজেন্ট করে খুব ক্ষুদ্র বিষয়। স্মল ডি এক্স দিয়ে আমরা সেক্ষেত্রে বোঝালাম যে এটি খুব ক্ষুদ্র ডিস্টেন্স। মানে এখানে একটি ছবি রয়েছে যেটি দেখলে তোমার কাছে ক্লিয়ার হবে। এই যে এটিকে দেখার চেষ্টা করো, এটিকে। এক্ষেত্রে দেখো এটি পৃথিবী, বাঁকা পৃথিবী, মানে পৃথিবী তো গোল, সেই গোল সারফেসটির এই পজিশনটিকে আমরা এখন দেখছি, এটিকে এখানে জুম করে দেখানো হয়েছে। সেটি দেখো এখন বাঁকা দেখাচ্ছে ঠিকই, এরপর যদি ভালোভাবে জুম করে দিই সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে না, সরল রেখায় পরিবর্তিত হচ্ছে ধীরে ধীরে। এবং যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটিও কিন্তু অনেক বড় ডিস্টেন্স নয়, এগুলি ক্ষুদ্র ডিস্টেন্স। অর্থাৎ এই যে সাইকেলটি এই পয়েন্ট থেকে অন্য একটি কালার নিয়ে, সাইকেলটির পজিশন ছিল আগে গ্রিন কালার দিয়ে, গ্রিন ডট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটি এই পজিশনে ছিল সাইকেলটি, তারপর সাইকেলটি এখানে এলো, এখান থেকে এই যে ডিস্টেন্স, এটি খুব ক্ষুদ্র ডিস্টেন্স। কতটা? dx পরিমাণ। এই dx পরিমাণ চেঞ্জ করতে, দূরত্বের চেঞ্জ যদি হয় dx পরিমাণ, এবং সময় লাগে যদি স্মল dt পরিমাণ, খুব ক্ষুদ্র সময়। এবং সেক্ষেত্রে dt কে জিরো তো করলে অসুবিধায় পড়ে যাব, মানে সামথিং ডিভাইড বাই জিরো ইজ ইনফিনিটি, মানে x0 কে টেন্স টু dx, সেটিকে টেন্স টু জিরো করতে পারি, টেন্স টু জিরো করতে পারি, জিরো করে নিতে পারি না। যে কোনো কিছুকেই নিউমিনেটরে যে টার্মটি রয়, এক্ষেত্রে সময় রয়েছে, নিচে সময় রয়েছে, এই সময়কে জিরো পুট করলে তাহলে সামথিং ডিভাইড বাই জিরো, মানে ওয়াই ডিভাইড বাই যদি জিরোই করা হয় সেটি কিন্তু ইনফিনিটি হয়ে যায়। তাই ইনফিনিটির ব্যাপারটি এড়ানোর জন্য আমরা জিরোর কাছাকাছি যাব কিন্তু জিরো নেব না, সেই ব্যাপারটি আনার জন্য আমরা লিমিটের কনসেপ্ট আনি। এবং এটি ইন্টারেস্টিং ব্যাপার, সেটি দেখার চেষ্টা করবে তুমি। তো এই লিমিট যখনই আনলাম সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে ডিফাইন করতে পারলাম। মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি? এটি ভি ইনস্ট্যান্টেনিয়াস, স্মল ভি ভেক্টর, যেক্ষেত্রে স্মল ডিস্টেন্স চেঞ্জের জন্য স্মল ডিএক্স পরিবর্তিত হচ্ছে স্মল ডিটি সময়ে। সেক্ষেত্রে এটিকে ভেলোসিটি বলবো যদি এই স্মল ডিটি টেন্স টু জিরো হয়। জিরো নিলে তো অসুবিধায় পড়বো, জিরো নিলেই সেটি ভি, এই ভি টার্মটি ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু জিরো না নিয়ে জিরোর কাছাকাছি পয়েন্ট জিরো 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 জিরো, যত খুশি ইচ্ছে জিরো নাও, কিন্তু শেষে তোমাকে ওয়ান কিংবা নাইন কিছু নিতে হবে। মানে পয়েন্ট জিরোর পরেও শুধু জিরো থাকলে হবে না, পয়েন্ট জিরোর পরে অসংখ্য জিরো নাও, কিন্তু তারপরে একটি ওয়ান টু থ্রি ফোর যা কিছুটি নিয়ে নাও, সেটিকে বলবো লিমিট ডিটি টেন্স টু জিরো। জিরো হচ্ছে না কিন্তু জিরোর কাছাকাছি যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই ডিএক্স যে ডিস্টেন্সটি তোমাকে একটু আগে দেখালাম, খুব ক্ষুদ্র ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটিকে যদি ভাগ করি যে সময়ে ওই ডিস্টেন্সটি কভার করলো, অর্থাৎ ওই ব্যক্তিটি, এই ব্যক্তিটি এই পজিশন থেকে এই পজিশনে যেতে আমাদের যদি ডিটি সময় লাগে এবং এই ডিস্টেন্সটি যদি ডিএক্স হয়, সেক্ষেত্রে আমরা জানি সময় সমান কি? সময় সমান হচ্ছে এস ডিভাইড বাই ভি, অর্থাৎ এস ইকুয়ালস টু ভিটি, মানে দূরত্ব সমান ভেলোসিটি টাইমস সময়। তাই এই সময়কে যদি ক্ষুদ্র নিই, ডিটি নিই, এবং যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটিকে ডিএস নিই বা ডিএক্স নিই, ডিএক্স বা ডিএস তোমার ইচ্ছে মতো নিতে পারো। এবং সেই ক্ষেত্রে যদি এই দুটির ভাগ দিয়ে দিই, ভেলোসিটি যদি জানতে হয়, ভেলোসিটিকে ওই দিকে নিয়ে যাব এবং কি নিয়ে নেব? লিমিট নিয়ে নেব। লিমিট ডিএক্স ডিভাইড বাই
ডিটি মানে লিমিট ডিটি টেন্ডস টু জিরো, যেখানে ডিটি টেন্ডস টু জিরো, এইটি দেবে আমাদের ভেলোসিটি। দেখো এই কোশ্চেনটি থেকে যদি ডি এক্স ডিভাইড বাই ডিটি করতাম সেটি ভি পেতাম, কিন্তু এই যখনই আমরা লিমিট টেন্ডস টু জিরো নিলাম সেটিকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলবো। এবং এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু বস্তুর অ্যাক্সেলারেশন থাকবে, মানে খুব ক্ষুদ্র যদি স্থানের পরিবর্তন হয় সেই ক্ষেত্রেই ভেলোসিটি থাকবে সময়ের সঙ্গে। এবং সময়ের সঙ্গে যদি ভেলোসিটি থাকে, কারণ অ্যাক্সেলারেশন আর কিছুই না, ডি ভি ডিভাইড বাই ডিটি বা ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা টি, যেখানেও কিন্তু লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো। এক্ষেত্রে ডেল্টা না নিয়ে ডিটি নিলেই আমার মনে হয় ভালো হয়, কারণ ডি স্মল ডি রিপ্রেজেন্ট করে ক্ষুদ্র বিষয়গুলি। সো স্মল ডিভি ডিভাইড বাই ডিটি সেটিকে অ্যাক্সেলারেশন বলি, এবং ওই অ্যাক্সেলারেশনই জিরো হবে যদি এই ডিএক্স জিরো হয়। ডিএক্স জিরো হলেই পরেই তোমার কোনোভাবেই কোনো অ্যাক্সেলারেশন হবে না। কেন হবে না? কারণ ডিএক্স যদি জিরো হয় তোমার ভেলোসিটি জিরো হবে। ভেলোসিটি জিরো হলে তার পরিবর্তনের হার ডিভি, ডিভি জিরো হবে। ডিভি জিরো হলে তার পরিবর্তনের হার জিরো, তার মানে অ্যাক্সেলারেশন জিরো। অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাই তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, আমরা বুঝে নেব। সো এই অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তার মানে তার মুভমেন্ট হচ্ছে না, আলটিমেটলি এটি বোঝাচ্ছে। তাই এখানে আমরা বলে দিলাম যেহেতু কোনো মুভমেন্ট হচ্ছে না, অর্থাৎ এই যে কোঅর্ডিনেট সিস্টেমে এই পজিশন বরাবর আমরা দেখলাম এখানে কাট করছে এবং এখান থেকে নড়ছে না সাইকেলটি, সাইকেলটি এখানেই রয়েছে, না এদিকে যাচ্ছে, না বাঁ দিকে যাচ্ছে, না ডান দিকে যাচ্ছে, কোনো রকম স্মল ডিএক্স পরিমাণও কিন্তু মুভমেন্ট হচ্ছে না, ডিএক্স কিন্তু জিরো। এই ডিএক্স জিরো হওয়ার কারণে আমরা বললাম ডিএক্স ডিভাইড বাই ডিটি, সময় তুমি ঘড়িতে সময় মেজার করো আর এখন দেখলে 1 মিনিট পর দেখবে এখানেই রয়েবে, মানে ডি এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, তাই ডিএক্স জিরো। তাই জিরো ডিভাইড বাই তুমি যা খুশি সময় নাও সেটি কিন্তু ইনফিনিটি যদি সময় নাও সেটিও কিন্তু জিরো ডিভাইড বাই ইনফিনিটি, দ্যাট ইজ জিরো। তাই ভেলোসিটি জিরো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি জিরো, সেই কারণে কোনো রকম অ্যাক্সেলারেশন নেই, স্থানের পরিবর্তন হচ্ছে না, অ্যাক্সেলারেশন নেই, তাই বলছি আমরা ফোর্স নেই। ফোর্স অ্যাপ্লাই করে আমরা সেটিকে এরপর মোশনে আনার চেষ্টা করব। সেক্ষেত্রে নিউটনের সেকেন্ড সূত্রের প্রয়োগ করতে হবে। নিউটনের সেকেন্ড সূত্রেই বলে ইনার্শিয়াল ফ্রেমে কি পরিমাণ অ্যাক্সেলারেশন তৈরি হবে কি পরিমাণ ফোর্স দিলে। ফার্স্ট ল জানলাম, ল অফ ইনার্শিয়া। এরপর জানি সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলে? এই ইনার্শিয়াল ফ্রেমে, ইনার্শিয়া তো জড়তা, ওই জড়তা কাটিয়ে ওঠার জন্য কি পরিমাণে ফোর্স লাগবে বা ইনার্শিয়াল ফ্রেমে কোনো বস্তুর অ্যাক্সেলারেশন কত হবে সেটি জানবে এই নিউটনের সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করে। লিখে নিই সেকেন্ড ল, বা এটিকে ম্যাগনিটিউড বলতে পারো, যে ফোর্সের ম্যাগনিটিউড জানা যেতে পারে এই ফর্মুলা থেকে, ফোর্স ল বলতে পারো। এক্ষেত্রে ফোর্স কিন্তু এফ ভেক্টর ইকুয়ালস টু ডিপি ডিভাইডেড বাই ডিটি। এখানে পি কি? পি হচ্ছে মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম। এক্ষেত্রে আমাদের যে টোটাল বস্তু সেটির মাস ক্যাপিটাল এম নিয়ে নিয়েছিলাম, এই যে ক্যাপিটাল এম, তাহলে মাস টাইম যদি ভেলোসিটি করে দিই সেটি কিন্তু মোমেন্টাম হয়ে যায়। ক্যাপিটাল এম টাইমস ওই বস্তুটির যে ভেলোসিটি ডিফাইন করলাম আমরা ডি এক্স ডিভাইড বাই ডিটি, যেখানে ডিটি টেন্স টু জিরো, লিমিট ডিটি টেন্স টু জিরো ডিফাইন করলাম এটিকে ভেলোসিটি। এই ভেলোসিটিকে যদি মাল্টিপ্লাই করা হয় ওই বস্তুটির মাসের সঙ্গে, যদি ভেলোসিটি জিরো হলো মানে আগের ক্ষেত্রে যদি হচ্ছিল ডিএক্স জিরো হচ্ছিল, তাই ডিএক্স যদি জিরো হয়ে যায় তাই ভিও জিরো হচ্ছিল, এবং তাই এখানে যদি মোমেন্টামের সঙ্গে ভি মাল্টিপ্লাই করা হয়, মানে ভেলোসিটির সঙ্গে যদি এই জিরো মাল্টিপ্লাই করা হয়, এটি ভি না হয়ে যদি জিরো হয়, মানে ভি ইকুয়ালস টু জিরো, সেক্ষেত্রে মোমেন্টামও জিরো হচ্ছিল। তাই সেকেন্ড সূত্রের অ্যাপ্লাই আমি বলতে পারি যে চেঞ্জ অফ মোমেন্টাম, ফোর্সের ভ্যালু তো ডিপি বাই ডিটি, তাই ফোর্স কিন্তু জিরো হয়ে যাচ্ছিল। ফোর্স জিরো ছিল তাই কোনোভাবে কোনো স্থানের পরিবর্তন হচ্ছিল না, তাই মোমেন্টাম জিরো হচ্ছিল, মানে ভেলোসিটি জিরো, সেই কারণেই মোমেন্টাম জিরো। মোমেন্টাম থাকলেই তার পরিবর্তন একটি হবে সময়ের সঙ্গে, এবং সেটি হলে পরেই ফোর্স আর জিরো হবে না।
ফোর্স জিরো না হলে বস্তুর মধ্যে অ্যাক্সেলারেশন তৈরি হবে। কেন অ্যাক্সেলারেশন তৈরি হবে? নিউটনের সেকেন্ড সূত্র প্রয়োগ করে সেটি বুঝতে পারবে। সেকেন্ড সূত্রে কি বলে? ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুর মধ্যে এ টাইমস এম, এই পরিমাণ ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তার মধ্যে অ্যাক্সেলারেশন তৈরি হবে এই পরিমাণ। অর্থাৎ এটি নিউটনের সেকেন্ড সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মেট। ওই ডিভি বাই ডিটি ওটিও কিন্তু ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। মানে ডিপি বাই ডিটি এটি ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। যদি মোমেন্টাম জিরো হয় সেক্ষেত্রে মোমেন্টাম পরিবর্তন যদি জিরো হয় তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। সেই সেকেন্ড ল থেকে জানবো কি পরিমাণ অ্যাক্সেলারেশন হবে। এই ইকুয়েশনটি থেকে আমরা খুব সহজেই বলতে পারি অ্যাক্সেলারেশন অফ ক্যাপিটাল এম। এখানে অ্যাক্সেলারেশন যেমন বললাম মাস অফ সাইকেল, মাস অফ হিউম্যান, তাই মাস অফ অ্যাক্সেলারেশন অফ মাস ক্যাপিটাল এম এর যে সিস্টেমের যে অ্যাক্সেলারেশন সেটিকে বোঝানোর জন্য অ্যাক্সেলারেশনের সাফিক্সে অ্যাক্সেলারেশনের বানান কি এসিসি রয়েছে। তো ওই অ্যাক্সেলারেশনের প্রথম অক্ষর এ নিয়ে নিলাম এবং সেটিকে অত বড় না লিখে জাস্ট লিখে নিচ্ছি ওই এ, তার সাফিক্সে এম দিয়ে দিলাম, মানে ক্যাপিটাল এম এর অ্যাক্সেলারেশনের কথা বলছি। ওই অ্যাক্সেলারেশন যদি হয়, ভ্যালু যদি জানতে হয়, সেটিকে বলবো ক্যাপিটাল এম ভেক্টর ডিভাইড বাই ক্যাপিটাল এম। এইটি ইউজ করে আমরা পেয়ে গেলাম কি পরিমাণে অ্যাক্সেলারেশন হবে। এক্ষেত্রে দেখো ফোর্স জিরো হতে ছিল, তাই যদি অপরে ফোর্স দিয়ে দিই অ্যাক্সেলারেশন জিরো পাবো, আলটিমেটলি ভেলোসিটি জিরো। তাই আগেরগুলির ক্ষেত্রে আমরা জিরো পেতেছিলাম, কোনো মুভমেন্ট পেতেছিলাম না। কিন্তু এক্ষেত্রে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করবে নিউটনের সেকেন্ড ল কি করবে? নিউটনের সেকেন্ড ল বলে দেবে তুমি অ্যাক্সেলারেটেড হবে বা তোমার স্থানের পরিবর্তন হবে। এক্ষেত্রে মজার বিষয় এটি ভেবে দেখার যে তুমি কোথায় ফোর্স অ্যাপ্লাই করবে। সাইকেলের প্যাডেলে ফোর্স অ্যাপ্লাই করবে নিশ্চয়ই। সেক্ষেত্রে সাইকেলের প্যাডেলে ফোর্স অ্যাপ্লাই করলে কিভাবে সেটি সামনের দিকে এগোবে, বা ফোর্স অ্যাপ্লাই করলে সেটি অ্যাক্সেলারেশন জিরো হলেও কোন দিকে অ্যাক্সেলারেশন হবে সেটি দেখার চেষ্টা করি এরপর। বা তুমি ফোর্স কোনখানে অ্যাপ্লাই করবে সেটিও তোমার জানা নেই। মানে এই যে সাইকেল, সাইকেলের প্যাডেল দিয়ে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এই পা দিয়ে তুমি প্যাডেলে ফোর্স অ্যাপ্লাই করছো এই দিক বরাবর, মানে একেবারে মাটির নিচে নিচে ভার্টিক্যালি তুমি ফোর্স অ্যাপ্লাই করতে পারো না। কারণ সাইকেলের যে প্যাডেল, সেই প্যাডেলে কিন্তু একটি চাকা সিস্টেম রয়েছে যেটি রোটেট হয়ে যায়। যখনই প্যাডেল করতে চাও এই প্যাডেলটি কিন্তু এই সাইড রোটেট হয় এবং ফোর্সটি তুমি কোনাকুনি অ্যাপ্লাই করো। মানে তুমি ফোর্সটি প্যাডেলটিকে ঠিক সোজাসুজি ঠেলো না, প্যাডেলটিকে কি তুমি এদিকে ঠেলো? এদিকে ঠেলো না নিশ্চয়ই, প্যাডেলটিকে কোনাকুনি তুমি হিট করো। প্যাডেলটিকে যদি কোনাকুনি দেওয়ার চেষ্টা করো তাহলে এদিক বরাবর তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এটি দিয়ে দিলাম ফোর্স, এফ ডিফারেন্স করছে ফোর্স অন, কার উপর ফোর্স দিচ্ছি আমরা? আমরা এক্ষেত্রে সাইকেলের প্যাডেলের ওপর। তো ফোর্স অন প্যাডেল ডিউ টু, তোমার পায়ের দিয়ে তুমি ফোর্স দিচ্ছ, সো ফুট, ফোর্স অন প্যাডেল ডিউ টু ফুট। এই ক্যাপিটাল এফ এটি হচ্ছে ফুট, এটি হচ্ছে প্যাডেল, আর ক্যাপিটাল এফ রিপ্রেজেন্ট করছে এফ ভেক্টর দিয়ে দিই সেক্ষেত্রে সুবিধার হবে। সেই ক্যাপিটাল এফ ভেক্টর হচ্ছে ওই প্যাডেলের ওপর প্রযুক্ত বল, কোন দিক বরাবর? এই দিক বরাবর একটি ফোর্স তুমি অ্যাপ্লাই করছো। এরপর ফোর্স একটি ভেক্টর, তাই এটির যে কম্পোনেন্ট সেটি আমি ডিভাইড করে নেব। ফোর্স অ্যাপ্লাই করলে এদিকে, তাই এদিক বরাবর এই যে চেন প্যাডেলের সঙ্গে যে চাকা রয়েছে গোল চাকা লোহার, সেই গোল লোহার চাকাটিও কিন্তু এদিকে রোটেট করবে। এদিকে কেন রোটেট করবে? ফোর্স ভেক্টর, ভেক্টর মানে ভেক্টর কোয়ান্টিটি, সেক্ষেত্রে ফোর্সের হরিজন্টাল ও ভার্টিক্যাল কম্পোনেন্ট রইবে। এক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই, মানে ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্যেই এই চেনটি আলটিমেটলি এগোবে। বা হরিজন্টাল কম্পোনেন্ট তুমি যেটির জন্যই ভাবতে পারো, দুটোর জন্যই এগোবে। তো চেনটি যখন হরিজন্টালি এগোবে, অর্থাৎ চেন, এই ইয়েলো কালারের যেটি দেখছো চেন, এই চেনটির বিভিন্ন স্থানের পরিবর্তন আমরা সময়ের সঙ্গে দেখব। ফোর্স অ্যাপ্লাই করেছো, চেনের বিভিন্ন স্থানের পরিবর্তন সময়ের সঙ্গে দেখব। তাতেই কিন্তু এই যে ছোট্ট চাকা এখানে, এটিরও সময়ের সঙ্গে পরিবর্তন হবে। এটির সময়ের সঙ্গে পরিবর্তন হলে এই ছোট চাকাটি এই বড় চাকাটির সঙ্গে আলটিমেটলি আটকানো রয়েছে সেটিও সময়ের সঙ্গে
ঘুরবে বা স্থানের পরিবর্তন হবে তারও। তাই চাকার স্থানের পরিবর্তনের কারণে চাকা ফোর্স দেবে, সেটি যে সারফেসের সঙ্গে আটকানো রয়েছে, এক্ষেত্রে পৃথিবীর সঙ্গে চাকাটি রয়েছে, এক্ষেত্রে কোনাকুনি যদি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে এই ফোর্সের কারণে এই চেন এক সময় এখানে ছিল, এখান থেকে সরে সামনের দিকে চলে আসবে। লাল কালারটি রিপ্রেজেন্ট করছে যখন টি ইকুয়ালস টু জিরো ছিল, যখন টি ইকুয়ালস টু জিরো, যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, সেক্ষেত্রে চেনের এই পয়েন্টটি ছিল এখানে। তারপর টি ইকুয়ালস টু 1 সেকেন্ড পর তুমি দেখবে এই লাল পয়েন্টটি, মানে লাল পয়েন্টে তুমি যদি তোমার চেনকে কালার করে দাও, কালার করলে দেখতে পাবে এই লাল পয়েন্টটি মুভ করে এই ব্লু পয়েন্টের কাছে চলে এসেছে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড পর। যদি ফোর্স অ্যাপ্লাই করা থাকে, সেটি 1 সেকেন্ড পর হবে নাকি 1 মিনিট পর হবে, সেটি ডিপেন্ড করবে কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, মানে ম্যাগনিটিউড অফ ফোর্স অন ফিট ডিউ টু, মানে প্যাডেল, সরি, ফোর্স অন প্যাডেল ডিউ টু ফিট, পায়ের পাতার দ্বারা প্রযুক্ত বল প্যাডেলের ওপর, সেটির ওপর ডিপেন্ড করবে যে কত সেকেন্ড পর সেটি কতটা এগোবে। যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে চেনটি এগোচ্ছে, আমরা দেখে নিলাম এদিক বরাবর এগোচ্ছে। চেনটি যদি এদিক বরাবর এগোয়, সেক্ষেত্রে এই ছোট্ট লাল চাকা সেটিও কিন্তু এদিক বরাবর রোটেট হবে। এটি রোটেট হলে পর বড় চাকাটি আলটিমেটলি, ধরে নাও এখন এখানে রয়েছিল, বা যাতে ফোর্সটি বোঝাতে পারি, ধরে নাও চাকাটি এখানে ছিল, মানে যখন লাল পয়েন্টটি এখানে, তখন চাকার এই পয়েন্টটি তো এখানে, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে। এরপর 1 সেকেন্ডে চাকার লাল পয়েন্টটি রোটেট করে এখানে চলে গেল। সেক্ষেত্রে কি করলো, এদিক বরাবর একটি ফোর্স অ্যাপ্লাই হলো, তুমি অর্থাৎ তুমি যে ফোর্স দিয়েছিলে সেটি এখানে কিছুটা লুজ হয়ে, মানে এটিকে রোটেট করার জন্য মেকানিক্যালি হিট তৈরি করবে, লস হবে, চেন রোটেট করবে, সেখানে লস হবে, আলটিমেটলি এখানে যে ফোর্স পৌঁছাবে, মানে ফোর্স অন হুইল, হুইলের ওপর যে ফোর্স, বা এক্ষেত্রে হুইলের ওপর ফোর্স অ্যাপ্লাই হবে না, মানে এই ফোর্সটি সারফেসের ওপর অ্যাপ্লাই করবে। মানে সারফেসের টায়ার তো রাবার, সে রাবার যখন সারফেসের টাচে রয়েবে, সে টাচ অবস্থায় যখন এদিক রোটেট করতে চাইবে, অর্থাৎ কোনো বস্তুকে তুমি টাচ দিয়ে ফোর্স অ্যাপ্লাই করার চেষ্টা করবে, অর্থাৎ এখানে একটি সারফেসে একটি ব্লক রয়েছে, এই ব্লকটিকে তুমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করে অপর বরাবর ফোর্স অ্যাপ্লাই করে ঠেলো, মানে তোমার হাত, এখানে তোমার হাত রাখলে, এখানে তোমার হাত রয়েছে, এই হাত দিয়ে তুমি যদি সামনের দিকে ঠেলো এদিক বরাবর, ডান দিক বরাবর, সেক্ষেত্রে এই ক্যাপিটাল এম, এই যে ব্লক, সেই ব্লকটি কিন্তু সামনের দিকে এগোবে। তাহলে তোমার হাতের এই বরাবর সারফেসটিকে আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এই যে তোমার হাত ও ব্লক, তার সারফেসের মধ্যে একটি টাচ রয়েছে, এবং টাচের কারণে তুমি ফোর্স দিয়েছো হরিজন্টালি, তুমি সেটিকে এখানে ফোর্স দিলে তো মানা যেত যে তুমি এখানে ফোর্স দিয়েছো এগোচ্ছে, কিন্তু ফ্রিকশন রয়েছে বলেই তুমি টাচ করে এদিক বরাবর ফোর্স দিলেই তোমার ব্লকটিও সামনের দিকে এগোবে। হ্যাঁ, মাস যদি ছোট হয়, অনেক বেশি মাস হলে তুমি তো এখানে ফোর্স দিয়েও নড়াতে পারবে না। তাই এক্ষেত্রে যেহেতু চাকাটির টাচে রয়েছে সারফেসের, তাই চাকাটি সারফেসের ওপর বল প্রয়োগ করবে তোমার পায়ে প্যাডেল দেওয়ার কারণে। পায়ে প্যাডেল দেওয়ার কারণে চাকাটি রোটেট করবে, সেই কারণে এই দিক বরাবর একটি ফোর্স, যার ম্যাগনিটিউড আমি বললাম ফোর্স অন সারফেস, পৃথিবীর সারফেসে যে বল প্রযুক্ত করবে, কার কারণে অ্যাপ্লাই হচ্ছে বলটি, সেটি অ্যাপ্লাই হচ্ছে এই চাকার কারণে, হুইলের জন্য। এটিকে ভালোভাবে বলতেই পারি আমি যে এখন আমাদের কাছে একটি ফোর্স রয়েছে, ফোর্স অন সারফেস ডিউ টু হুইল। কিভাবে পেলাম, সারফেসের জন্য আমরা ফ্রিকশন কাজ করে, সেই ফ্রিকশনের জন্য এই চাকা যেহেতু টাচে রয়েছে মাটি, তাই এই বরাবর এদিক বরাবর রোটেট করছে, তাই এই যে যখন টাচে রয়েছে, সেই টাচের সময় ফোর্সটি কিন্তু ডান দিকে, তাই এই ফোর্সটিকে আমরা বললাম এই পরিমাণ। এবং এই পরিমাণ ফোর্সের কারণে দেখো তুমি, আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাব। অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন অফ ক্যাপিটাল এম হবে ফোর্স অন সারফেস ডিউ টু হুইল ডিভাইড বাই ক্যাপিটাল এম। তো আমাদের ফোর্স পেয়ে গেলাম, আমাদের সব ক্লিয়ার। ক্লিয়ার কি, দেখো, ফোর্স তুমি অ্যাপ্লাই করলে এদিক বরাবর, তোমার সাইকেল কেন উল্টো দিকে এগোবে,
অর্থাৎ সাইকেল তো এইদিকে যাওয়ার কথা, উল্টো দিকে যাওয়ার কথা, যেদিকে তীর চিহ্নটি দেখাচ্ছি, কিন্তু তোমার সাইকেল কি এদিকে যায়? তুমি যদি এভাবে কোনাকুনি এদিক বরাবর প্যাডেল দাও, সেক্ষেত্রে আলটিমেটলি কি তুমি না এই ডান দিক বরাবর মোশন পাও? না, পাও না। তুমি দেখো তোমার সাইকেল সামনের দিকে এগোচ্ছে। যদি টি ইকুয়ালস টু 1 মিনিটে তোমার সাইকেল এখান থেকে এখানে এলো, এবং সেক্ষেত্রে 10 মিনিট পর তুমি দেখবে তোমার অবস্থান এখানে, অর্থাৎ টি ইকুয়ালস টু এটি, টি ইকুয়ালস টু 10 মিনিট, 10 মিনিটে তোমার অবস্থান হবে এইটি, এই যে এখানে সাইকেলটি দিয়েছি, সেটি হবে তোমার অবস্থান। আগে টি ইকুয়ালস টু 5 মিনিটে তোমার অবস্থান যদি এখানে ছিল, 5 সেকেন্ডে যদি এখানে তোমার অবস্থান ছিল, মানে এই পজিশনটি, এখান থেকে তুমি কিছুক্ষণ পর এখানে যাবে, মানে তুমি এদিকে যাচ্ছ না নিশ্চয়ই, অর্থাৎ এদিকেও তো যেতে পারতে, কারণ ফোর্স তো এদিকেই, ফোর্স অন সারফেস ডিউ টু উইল এদিকে হচ্ছে, তাই তুমি এদিকে যেতে পারতে, এদিকে। তুমি এদিক থেকে এদিকে না গিয়ে তুমি সামনের দিকে এগোচ্ছ কেন, সেটি ব্যাখ্যা করতে নিউটনের থার্ড ল লাগবে, তৃতীয় সূত্র লাগবে। তৃতীয় সূত্র বলে দেয় প্রযুক্ত বলের কিন্তু অপর একটি প্রতিক্রিয়া তৈরি হয়ে যায় যে কোনো বস্তুর ওপর। তুমি একটি দেওয়ালকে ঠেললে, দেওয়ালও তোমাকে ঠেলবে, যদিও তুমি সেটি বুঝতে পারবে না। কখন বুঝতে পারবে? তুমি ইচ্ছে করে একটি অপরিচিত ব্যক্তিকে এক থাপ্পড় লাগিয়ে দিলে, সেও কিন্তু রিটার্ন করে দেবে সেটি, ঠিক আছে? সেটিকে তুমি প্রতিক্রিয়া বলতে পারো, মানে তুমি ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া স্বরূপ তুমি ফেরত পেয়ে গেলে। এভাবে আবার অন্য ক্ষেত্রেও তুমি প্রতিক্রিয়া দেখতে পাও। যদি একটি নৌকোতে একটি একটি নদীতে যদি একটি নৌকো থাকে, সেক্ষেত্রে নৌকো থেকে তুমি কিনারাতে যখন নামো, এক্ষেত্রে কিনারা ধরে নাও গ্রাউন্ডকে গ্রিন কালারের দেখাচ্ছি, সেই গ্রিন কালারের গ্রাউন্ডে যখন তুমি নামো নৌকো থেকে, এখান থেকে যখন পায়ে লাফ দিয়ে, পায়ে এখানে একটি বল প্রয়োগ করলে কোনাকুনি, এখান থেকে উছলে তুমি এখানে নামলে, সেক্ষেত্রে কোনাকুনি একটা বল প্রয়োগের জন্য তুমি সামনের দিকে এগিয়ে গেলে, তুমি সামনের দিকে এগিয়ে গেলে, কিন্তু নৌকোটি এগোবে তার উল্টো দিকে, নৌকো যাবে উল্টো দিকে, তুমি এগোলে সামনের দিকে। তাই এক্ষেত্রেও প্রতিক্রিয়া বল তুমি দেখতে পাবে। এই প্রতিক্রিয়া বলের জন্যই কিন্তু এই ফোর্স দিলে তুমি ডান দিকে, কিন্তু তুমি এগোবে তার উল্টো দিকে, তোমার মোশন হবে উল্টো দিকে। তাই নিউটনের তৃতীয় সূত্র নিউটন কিন্তু অবজার্ভ করেছিলেন, মানে নিউটন এগুলি বলেননি যে আহ, এই জন্যই চলে, মানে চলে কি কারণে, সেগুলি তিনি জাস্ট খুব সহজেই 3টি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করে দিয়েছিলেন। এরপর বিভিন্ন ধরনের ঘটনাকে এর মাধ্যমেই কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে। উদাহরণস্বরূপ এক্ষেত্রে আমরা নিউটনের থার্ড সূত্রের প্রয়োগ আনবো। সো লিখে নিই তৃতীয় সূত্রটিকে ম্যাথমেটিক্যালি, যেভাবে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে লিখলাম। সো তৃতীয় সূত্র কি বলে? এরপর আমরা যাচ্ছি থার্ড লতে। থার্ড ল, এটিকে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ল বলা হয়। অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ল এটিকে বলা হয়, যার ম্যাথমেটিক্যাল ফরম্যাট আমরা বলতে পারি ফোর্স, আমরা এক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করলাম সারফেসের ওপর, ফোর্স অন সারফেস ডিউ টু কমা দিলাম হুইল। এই সিম্বলটা তুমি বুঝতে পারছো, প্রথমটি রিপ্রেজেন্ট করছে কার উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ক্যাপিটাল এ ভেক্টর মানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এস দিয়েছি মানে সারফেসের ওপর অ্যাপ্লাই হচ্ছে ফোর্স, তারপরে ডাব্লিউ লিখেছি মানে হুইলের, ডাব্লিউ এইচ ডবল এল, হুইলের প্রথম অক্ষরটি নিয়েছি, সো হুইলের ওপর অ্যাপ্লাই করা ফোর্স রিপ্রেজেন্ট করার জন্য, মানে হুইলের জন্য। সেকেন্ডটি রিপ্রেজেন্ট করবে কার জন্য, প্রথমটি কার ওপর। সো এক্ষেত্রে সারফেসের ওপর হুইলের জন্য প্রযুক্ত বল, সেটি হচ্ছে এই পরিমাণ, ফোর্স সাফিক্সে এস, তারপরে হুইল। এই ফোর্স কিন্তু ইকুয়াল হবে কার সাথে? ইকুয়াল হবে তুমি অ্যাপ্লাই করলে সারফেসের ওপর বল, কিন্তু সারফেসও কিন্তু উল্টো একটি বল প্রয়োগ করবে ওই তোমার চাকার ওপর, যেটিকে রিপ্রেজেন্ট করবো কিভাবে? এই ক্ষেত্রে বল প্রযুক্ত হবে চাকার ওপর, তাই বলবো ফোর্স অন হুইল কমা দিয়ে কার জন্য? সারফেসের জন্য। এক্ষেত্রে সারফেসের ওপর বল প্রযুক্ত হচ্ছিল হুইলের জন্য, কিন্তু সেটি প্রতিক্রিয়া হিসেবে কি পাবো? প্রতিক্রিয়া হিসেবে পাচ্ছি হুইলের ওপর বল প্রযুক্ত হবে সারফেসের জন্য। সো এই বল দুটির ম্যাগনিটিউড ইকুয়াল হবে, এই যে ইকুয়াল সিম্বল দিয়েছি, কিন্তু তার আগে একটি নেগেটিভ সিম্বল দিয়ে দিলাম,
নেগেটিভ সিম্বলটি কি রিপ্রেজেন্ট করছে? অপোজিট দিকে, মানে তুমি অ্যাপ্লাই করলে ডান দিকে, কিন্তু তোমার অ্যাপ্লাই করা বল সারফেসের ওপর সেটির ডাইরেকশন ছিল ডান দিকে। আমরা যদি ওই আবার ফ্রেমকে টেনে আনি, মানে আমরা এই ফ্রেমকে বললাম এটি, ধরে নাও এই পজিশনে তোমার সাইকেলটি ছিল, বা এখানে একটি লরি রয়েছে, সেই লরিটির অবস্থান যদি এখানে হয়, যদিও দেখে মনে হচ্ছে না এটি লরি, তো লরির অবস্থান যদি এখানে হয়, সেক্ষেত্রে লরির চাকার জন্য কিন্তু বল প্রযুক্ত হবে সারফেসের ওপর, যেটি কিনা এদিক বরাবর। আর এই অ্যাক্সিসটিকে আমরা নাম দিয়ে দিলাম পজিটিভ এক্স অ্যাক্সিস, বা এটিকে আমরা বলতে পারি আই ক্যাপ ডিরেকশন। আর তার উল্টো দিককে আমরা বলবো মাইনাস আই ক্যাপ ডিরেকশন। এটি থেকে তোমার ক্লিয়ার হবে যে এই হুইল তো বল অ্যাপ্লাই করছে ডান দিক, মানে এই ফোর্সটি হচ্ছে ফোর্স অন হুইল, সরি, এটি কিন্তু সারফেসের উপর অ্যাপ্লাই করা হচ্ছে ফোর্স অন সারফেস ভেক্টর সিম্বল ডিউ টু হুইল। তার ডাইরেকশন কোন দিকে? এই আই ক্যাপ দিকে, স্মল আই ক্যাপ। সেটি কিন্তু ইকুয়াল হবে এবং অপোজিট হবে মাইনাস আই ক্যাপ দিকে হয়ে যাবে। অপোজিট দিকে রিপ্রেজেন্ট করবে এই মাইনাস আই ক্যাপ। মাইনাস আই ক্যাপ যখনই আমরা আই ক্যাপ দিয়ে দিলাম, সেক্ষেত্রে আর ভেক্টরের মাথায় ওই সিম্বলটি দেওয়ার কোনো প্রয়োজন থাকে না, মানে এফ এর মাথায় আবার ভেক্টর সিম্বল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যদি আমরা আই ক্যাপ দিয়ে দিই। তাই এক্ষেত্রে এই মাইনাসটি রিপ্রেজেন্ট করবে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে উল্টো দিকে, মানে এরপর যদি এফ ফোর্স অন হুইল ডিউ টু সারফেস বলি, সেটি এই মাইনাস আই ক্যাপের জন্য উল্টো দিকে অটোমেটিক বসিয়ে নেবে। তাই উল্টো দিকে অ্যাপ্লাই করা বল, অপর দিকে বল পাবো আমরা, সেটি নিউটনের থার্ড ল থেকে পেয়ে গেলাম। এক্ষেত্রে আমাদের যে সাইকেল, সেটি সারফেসে বল প্রয়োগ করছে ফোর্স অন সারফেস ডিউ টু হুইল এইদিকে, তার উল্টো দিক বরাবর আমরা একটি সেক্ষেত্রে বল পাবো নিউটনের থার্ড সূত্র অনুযায়ী। কোন দিকে পাবো? এদিকে পাবো। এদিকের যে বল তার পরিমাণ কি হবে? ফোর্স অন হুইল ডিউ টু সারফেস। আর এই ফোর্স অন হুইল ডিউ টু সারফেস সেটি ডাইরেকশন দেখো উল্টো দিকে বা সামনের দিকে। এই ফোর্সের কারণে তোমার একটি অ্যাক্সেলারেশন হবে, অ্যাক্সেলারেশনের কারণে কি হবে? তুমি মুভ করবে, ফোর্স রয়েছে, সেক্ষেত্রে তোমার সময়ের সঙ্গে স্থানের পরিবর্তন হবে। তাই যেহেতু সেটি উল্টো দিকে, মানে ডান থেকে বাম দিকে, অর্থাৎ এদিক বরাবর তোমার উপর অ্যাপ্লাই ফোর্স হচ্ছে, তাই এদিকে তোমার মুভমেন্ট হবে, সময়ের সঙ্গে এদিকে তুমি এগোবে। তাই খুব ক্ষুদ্র স্কেলে যদি দেখি, এটিকে জুম করি ভালোভাবে, এই ঘটনাটাকে তুমি যদি দেখো, এই যে তোমার সাইকেল, আর তুমি এখানে ছিলে, এখান থেকে এদিকে এগোচ্ছ, ডান দিকে না এগিয়ে বাঁ দিকে এগোচ্ছ, তুমি আলটিমেটলি কোনাকুনি ফোর্স অ্যাপ্লাই করেছিলে এইভাবে। এভাবে ফোর্স অ্যাপ্লাই করলেও তুমি দেখলে যে তার একটি ফোর্সের কম্পোনেন্ট, মানে আলটিমেটলি ফোর্স পাচ্ছিলে ডান দিকে। এটি হচ্ছিল ফোর্স অন সারফেস ডিউ টু হুইল, সেটি ছিল ডান দিকে, এবং তোমার ওপর যে অ্যাপ্লাই করবে প্রতিক্রিয়া হিসেবে, সেটি পেয়ে গেলে তুমি বাম দিকে, অর্থাৎ এদিক বরাবর তুমি ফোর্স পেয়ে গেলে ফোর্স অন তোমার হুইল, আর হুইলের ওপর সাইকেলের ওপর তুমি বসে আছো। তাই সময়ের সঙ্গে সঙ্গে তুমি এদিকে এগোবে, বাঁ দিকে এগিয়ে যাবে। এটি নিউটনের থার্ড ল সূত্র থেকে তোমাকে বুঝিয়ে দিলাম। আর তুমি পৃথিবীর সারফেসে রয়েছো, কিন্তু সেটিকে মনে হতে পারে যে পৃথিবী তো বাঁকা, কেন সেটিকে সোজা মনে হয়? সো খুব ক্ষুদ্র স্কেলে সেটি তুমি বুঝতে পারো না, কিন্তু সেটিকে জুম করলে তুমি দেখতে পাবে তোমার রোড কিন্তু ফ্ল্যাটেই, সো ফ্ল্যাট সারফেসে রয়েছি আমরা। সো এইভাবে তুমি তিনটি সূত্রের সাহায্যে কেন স্থির, কেন গতিশীল, সেটিকে ব্যাখ্যা করতে পারো। আর এক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটি সূত্রের অ্যাপ্লিকেশন আমরা দেখে নিলাম। তুমি নৌকো চালানোর জন্য, জাহাজ চালানোর জন্য, রকেট চালানোর জন্য যা কিছুই ভাবো, সব কিছুই কিন্তু এই তিনটি সূত্রের সাহায্যেই ব্যাখ্যা করতে পারবে। ফার্স্ট সূত্র, সেকেন্ড সূত্র এবং থার্ড সূত্র। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল আমরা কানেকশন বিল্ড করলাম এবং বলে দিলাম কেন নিউটনের তিনটি সূত্র দিয়েই আমরা বাস্তব জগতের সমস্ত মোশনকে ডেসক্রাইব করতে পারি। এরপর আমরা পরের দিন জানবো ওই যে বড় মাছ হলে বেশি ফোর্স অ্যাপ্লাই করবে ছোট মাছের ওপর, কিন্তু ছোট মাছ বড় মাছটির ওপর সেম ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, সেই ধারণাটি ভাঙার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন বা ডাউট থেকে থাকে, সেটি তুমি অবশ্যই জানাবে কমেন্টে, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর এটি বারবার রিপিট করে দেখো বুঝতে না পারলে, কারণ এটি 2 থেকে 3 মিনিটের ভিডিও, যেটি থেকেই অনেকেই এক্সপ্লেন করে দেয়। আমার কি জানি না মনে হলো যে লম্বা টানি যাতে সকলেই বুঝতে পারে। তাই এটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে তোমার মতামত জানাবে, আর আগামী ভিডিওগুলির তোমার কাছে পৌঁছে যেতে পারে সেজন্য নোটিফিকেশন বেল অন করে দেবে। থ্যাংক ইউ।